নির্বাচন সুস্থ না হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি শুরু, সচিবালয়ে আতঙ্ক, সরকারের টেনশন। জানাবো এখনো বিদেশিদের দিকে তাকিয়ে বিএনপি, এবং সর্বশেষ জানাবো স্বল্প মেয়াদী ঋণের ফাঁদে পড়েছিল শ্রীলঙ্কা, এখন পড়ছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন সুস্থ না হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি শুরু, সচিবালয়ে আতঙ্ক, সরকারের টেনশন। পুলিশ, বিজিবি আর র্যাবের পর এবার প্রশাসনের সর্বোচ্চ জায়গার সচিবালয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। একাধিক সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন ভিসা নীতি প্রণয়নের পর থেকে বিভিন্ন পর্যায়ের সচিবদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর গুম, খুন, অপহরণ, হয়রানি ও বিগত কয়েকটি ভোট ডাকাতি নির্বাচনের সাথে জড়িত ছিল এমন কর্মকর্তাদের তালিকা তৈরি করেছে বিএনপি। এই তালিকাও তাদের আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে, কারণ বিগত কয়েকটি নির্বাচনের সাথে প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাই জড়িত ছিলেন। জানা গেছে, সচিবদের আতঙ্কের বিষয়টি সরকারও বুঝতে পেরেছে। এখন সচিবদের মনোবল ধরে রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার হরণের জন্য নতুন ভিসা নীতি প্রণয়ন করে যুক্তরাষ্ট্র। 7 জানুয়ারি নির্বাচনে যারা বাধা দিয়েছে, গণতান্ত্রিক সভা সমাবেশে যারা বাধা দিয়েছে ও যারা হুকুম করেছে, তাদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র। এমনকি যারা এসব কাজে জড়িত, যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাদের পরিবার সন্তানদের ভিসাও বাতিল করবে যুক্তরাষ্ট্র। এই ভিসা নীতি প্রণয়নের পর থেকেই মূলত প্রশাসন সহ সরকারের বিভিন্ন সংস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, গত বৃহস্পতিবার সচিবালয়ে গুরুত্বপূর্ণ একটি রুমে প্রশাসনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 4 কর্মকর্তা, মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মুস্তাফিজুর রহমান রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকে সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। সূত্রটি জানিয়েছে, সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই বৈঠক করা হয়েছে। প্রায় 3.5 ঘন্টা ব্যাপী চলা এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচন পর্যন্ত কিভাবে কর্মকর্তাদের মনোবল ধরে রাখা যায়, ভয় ভীতি দূর করে তাদের মধ্যে কিভাবে আরও চাঙ্গা ভাব সৃষ্টি করা যায় এবং কর্মকর্তাদের মধ্যে এমন একটা সংবাদ দেয়া যায় যে ভিসা নীতি কিছু হবে না, বর্তমান সরকারই আবার ক্ষমতায় আসছে। সূত্রটি জানিয়েছে, ভিসা নীতির পর থেকে বিএনপি জামায়াত বিনা বাধায় সভা সমাবেশ করছে। পুলিশ তাদেরকে কিছুই বলছে না, যেটা বিগত 12 বছরের মধ্যে নজিরবিহীন ঘটনা। তাদের ধারণা এসব ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে। তারা মনে করছেন এখন যা হচ্ছে সবই হচ্ছে মার্কিন চাপে। এমন চাপ অব্যাহত থাকলে সরকার একসময় ক্ষমতা ছেড়ে দিতেও বাধ্য হবে, কারণ বিরোধী দল মাঠে নেমে গেলে সরকারের পক্ষে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত থাকা মন্ত্রী তাদেরকে বলেছেন, সরকার কূটনৈতিকভাবে এসব সমাধানের চেষ্টা করছে। এছাড়া ভারত, চীন ও রাশিয়া আমাদের সাথে আছে। আমেরিকা এসব করতেছে শুধু স্বার্থের জন্য। তারা কিছু পেলেই আর হইচই করবে না। সুতরাং এসব নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না, যা করার মাননীয় প্রধানমন্ত্রী করবেন। এখনো বিদেশিদের দিকে তাকিয়ে বিএনপি। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিএনপিকে আশ্বাস দিয়েছিল, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস ও ডক্টর মঈন খানদেরকে ক্ষমতায় বসাবে। কিন্তু 7 জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি শক্তিগুলো আসলে একতরফা নির্বাচনে কার্যকর কোনো ভূমিকায় পালন করেনি, বরং বিদেশিরা তলে তলে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। এরপরও ক্ষমতায় আসতে বিদেশিদের দিকে তাকিয়ে আছে মাজা ভাঙা বিএনপি নেতারা। এখনো তারা বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে বিদেশিদের কাছে ধারণা দিচ্ছেন। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে তারা বন্ধু প্রতিম দেশগুলোর সহযোগিতা চেয়েছেন। 2021 সালের 10 ডিসেম্বর র্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরই বিএনপি নেতারা লাফালাফি শুরু করে। তারা মনে করেছিল যুক্তরাষ্ট্র আর আওয়ামী লীগকে চায় না, তখন থেকেই তারা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
তারপর 2023 সালে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণার পর বিএনপি লাফালাফি আরো বেড়ে গেল। বিএনপি নেতাদের ভাবখানা এমন ছিল যে মির্জা ফখরুল, আমির খসরু, মির্জা আব্বাস ও মঈন খানদেরকে বাইডেন এসে কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবেন। আন্দোলন সংগ্রাম ভুলে ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে পড়েছিলেন বিএনপি নেতারা। এমনও শোনা গিয়েছিল যে কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব নেবে সেটাও তারা ঠিকঠাক করে ফেলেছিল। সবশেষ ফলাফল আমও গেল, সাথে ছালাও গেল। দেখা গেছে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র বহু হুমকি ধামকি দিয়েছিল। বিএনপিকে ছাড়া নির্বাচন করলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিবে, সবার উপর ভিসা নীতি প্রয়োগ করবে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশি সৈন্যদেরকে পাঠিয়ে দেবে, এমন খবরও শোনা গিয়েছিল। এমনকি শেখ হাসিনা যদি একতরফা নির্বাচন করে সরকার গঠনও করে তাহলে এক সপ্তাহ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কিন্তু বাস্তবতা হয়েছে সম্পূর্ণ ভিন্ন। পরিস্থিতি বলছে নির্বাচন নিয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র যেসব বিবৃতি দিয়েছে সবই ছিল আইওয়াশ। এগুলো শুধু মানুষকে দেখানোর জন্য করেছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো গত 3 দিন আগে দৈনিক প্রথম আলোর পত্রিকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের লেখা কলাম। আর এই কলামই প্রমাণ করে যে বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সম্পর্ক খুবই মধুর। বিভিন্ন সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্র অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেনে নিয়েছে। তারা এখন হাসিনার সঙ্গে কাজ করতে আগ্রহী। আর কিছুদিন আগে বাইডেন তো শেখ হাসিনাকে আনুষ্ঠানিক চিঠি দিয়েই বলেছেন যে বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। শেখ হাসিনার যে উচ্চ লক্ষ্যমাত্রা সেটা পূরণেও পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হলো এরপরও বিএনপি নেতারা কিসের আশায় বিদেশিদের দিকে তাকিয়ে আছে? র্যাবের উপর নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি ঘোষণা করলো, নতুন শ্রম নীতি করলো, তারপরও তারা শেখ হাসিনার সরকারকেই আবার সমর্থন দিল। বিএনপি নেতারা কি এখনো বুঝতে পারছে না যে যুক্তরাষ্ট্র আসলে কি চায়? এখনো বিএনপি নেতাদের বিদেশ নির্ভরশীলতা প্রমাণ করে দলটির অস্তিত্ব বলতে আর কিছু নাই। এদেশে কিছু করার মতো সক্ষমতা আর বিএনপির নাই। প্রাকৃতিক কোনো দুর্ঘটনা না ঘটলে বিএনপির পক্ষে আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে না। বিএনপি এখন জাতীয় পার্টির চেয়েও আরো বেশি দুর্বল হয়ে পড়েছে। স্বল্পমেয়াদী ঋণের ফাঁদে পড়েছিল শ্রীলঙ্কা, এখন পড়ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা স্বল্পমেয়াদী ঋণের ফাঁদে পড়েছিল, বাংলাদেশেও এমন ঋণ বাড়ছে বলে মন্তব্য করেছেন বর্ষিয়ান অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। গতকাল সেন্টার ফর পলিসি ডায়ালগের এক সেমিনারে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেছেন, দেশের মেগা অবকাঠামো প্রকল্পগুলো বিদেশি ঋণে করা হচ্ছে। এসব প্রকল্পে প্রয়োজনের চেয়ে 20 থেকে 50% বেশি ব্যয় হচ্ছে। দেশের বৈদেশিক ঋণ পরিস্থিতি নিয়ে গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। আলোচনায় অংশ নিয়ে সিপিডির প্রতিষ্ঠাতা রেহমান সোবহান বলেন, শ্রীলঙ্কার স্বল্পকালীন ঋণের ফাঁদে পড়েছিল। স্বল্পমেয়াদী অনেক ঋণ নিয়েছিল দেশটি, কিন্তু হঠাৎ রপ্তানি কমে আসায় এসব ঋণ যথাযথভাবে পরিশোধ করতে পারেনি। আফ্রিকার কিছু দেশেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ তেমন অবস্থানে নেই, কিন্তু দেশে স্বল্পমেয়াদী ঋণের পরিমাণ বাড়ছে। তাই রপ্তানি 45 থেকে 100 বিলিয়নে নেয়ার জন্য সুনির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ তৈরি করতে হবে। আলোচনায় দক্ষতা বাড়াতে হবে। প্রবীণ এই অর্থনীতিবিদ বলেন, এখানে দুর্নীতির সমস্যা আছে, ক্রনিক ক্যাপিটালিজম আছে, মেগা প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে। তবু ঋণ ব্যবস্থাপনা ও সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পিপিপি প্রকল্পে সব লাভ নিয়ে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, আর সব ঝুঁকি যাচ্ছে সরকারের ঘাড়ে। আলোচনায় অংশ নিয়ে সিপিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 3 বছর আগে মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ছিল 1 লাখ টাকা, এখন তা 1.5 লাখ টাকায় দাঁড়িয়েছে। বিদেশি ঋণের চেয়ে দেশের অভ্যন্তরীণ ঋণ দ্বিগুণ। 2022-23 অর্থ বছরে ঋণের দায় শোধ করার জন্যই রাজস্ব বাজেটের 34% ব্যয় করতে হয়েছে। ফলে শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বাড়ানো যাচ্ছে না। 2018-19 সালের পর থেকে ঋণের পরিমাণ আরো অনেক বেড়ে গেছে। ঋণ গ্রহণের সক্ষমতা এখন সবুজ হলুদ পেরিয়ে খয়েরি পর্যায়ে রয়েছে। 20 থেকে 25 বছর বয়সী তরুণরা এসব ঋণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অর্থনীতিবিদ আরো বলেন, মানব কল্যাণের জন্যই ঋণ নেওয়া হয়।
কিন্তু গত 1.5 দশকে ঋণ করে অনেক মেগা প্রকল্প করা হলেও তা মানুষের উন্নতিতে কাজে আসেনি, বরং দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার বেড়েছে, খাদ্য নিরাপত্তাহীনতা বেড়েছে, বেকার বেড়েছে, বিনিয়োগ পরিবেশের উন্নতি হয়েছে। উন্নয়ন প্রকল্পের 70% নেওয়া হয়েছে বিভিন্ন অবকাঠামো তৈরিতে, ফলে খাত ভিত্তিক উন্নয়ন ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রকল্প থেকে একটি গোষ্ঠী লাভবান হয়েছে, মেগা প্রকল্পের মাধ্যমে একটি গোষ্ঠীকে সুবিধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একজন সাবেক প্রতিমন্ত্রীর ক্ষমতা ছাড়ার পরই মেগা প্রকল্প প্রয়োজন নেই বলেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।